আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম ফুয়াদ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সেটি হচ্ছে যে বাংলা আপনার নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের সপ্তম পরিচ্ছেদ ব্যঞ্জনধ্বনি। এটা একটু অনেকে কঠিন মনে করে, এই জন্য হচ্ছে যে এই জিনিসটা একটু বুঝতে হবে। এটার কিছু শর্টকাট জিনিস আমি আপনাকে বুঝাবো, এভাবে আপনি জিনিসটা ধরে ফেলতে পারবেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন। খেয়াল করেন, উচ্চারণ অনুযায়ী বিভাজন, ঠিক আছে, উচ্চারণের স্থান অনুযায়ী বিভাজন। হ্যাঁ, এখানের মধ্যে আপনার ধ্বনির এখানে কয়টা দেওয়া আছে দেখেন, 1 2 3 4 5 6 7, 7টা উচ্চারণ অনুযায়ী স্থান অনুযায়ী উচ্চারণের স্থান অনুযায়ী নামকরণ করা হয়েছে। এই নামকরণটা আমি মাথায় রাখবো কিভাবে? ক, তা, মু, দ, ও, 5টা এভাবে মনে রাখবো। ঠিক আছে, কয়টা? 5টা আমি এভাবে মনে রাখবো। ক, ক মানে কণ্ঠ, তা মানে তালব্য, মু মানে মূর্ধন্য, দ মানে দন্ত, ও মানে ওষ্ঠ। তাহলে ক, তা, মু, দ, ও 5টা আমি এভাবে মনে রাখবো। এই যে দেখেন কণ্ঠ, ঠিক আছে, এটা হচ্ছে ক, ঠিক আছে, এটা হচ্ছে তা তালব্য, এটা হচ্ছে মু মূর্ধ, এটা হচ্ছে দ, এটা হচ্ছে যে কি ও। কথা বুঝতে পারছি? আসেন একটু বইয়ের বাইরে একটু যাই, এটা একটু বুঝলে আপনার এটা বুঝতে আরো সহজ হবে। আমি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এখানে 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 চারদিকেই হচ্ছে 5টা 5টা করে আমি বর্ণ লিখলাম, তার মানে এটাকে বর্গ বলা হয়। ঠিক আছে, খেয়াল করেন এখানের মধ্যে আমি এটার নাম দিলাম কি? কণ্ঠ। এটার নাম হচ্ছে তালব্য, এটার নাম হচ্ছে মূর্ধন্য, ঠিক আছে, এটার নাম হচ্ছে যে এই যে, ঠিক আছে, ওষ্ঠ। তারপরে এটার নাম হচ্ছে যে ক, তা, মু, সরি, এটা হচ্ছে দন্ত, এটা হচ্ছে ওষ্ঠ। ঠিক আছে, এই যে ক, তা, মু, ধ, ও এখান থেকে আসছে, এটাকে এই জন্য আমি ক দিয়ে মনে রাখতে বলেছি। ক, এটাকে তা দিয়ে, এটাকে মু দিয়ে, এটাকে দ দিয়ে, এটাকে ও দিয়ে, কথা মু দ ও এখান থেকে এভাবে আমি মনে রাখতে বলছি। ঠিক আছে, এই যে এই 5টা মূলত জিনিস, এর সাথে দুটো অ্যাড হয়েছে, একটা হচ্ছে কণ্ঠ নালীয় ব্যঞ্জন, একটা হচ্ছে দন্ত মূলীয় ব্যঞ্জন। এই দুটা আমরা একটু পরে আসছি, বাট এই যে 5টা এটা আমার মেন ফাংশন। হ্যাঁ, আমি মেন এই 5টা 25টা বর্ণ এভাবে মাথায় রাখবো। ঠিক আছে, এটা আমার সামনে আরও অনেকভাবেই কাজে আসবে। একটু খেয়াল করেন, আমি যখন নিচ থেকে পড়বো, হ্যাঁ, এখানে আসেন, কণ্ঠনালীয় ব্যঞ্জন হচ্ছে যে হ, কণ্ঠনালীয় ব্যঞ্জন হচ্ছে কি? হ। খেয়াল করেন ধ্বনিদ্বারের 2 পাল্লা, ধ্বনিদ্বার পরীক্ষায় প্রশ্ন আসবে কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণ করতে মুখ্য বাক্যপতঙ্গ কোনটি ব্যবহৃত হয়, কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণ করতে গৌণ বাক্যপতঙ্গ কোনটি ব্যবহৃত হয়। তাহলে মনে রাখার জন্য আমাকে ধ্বনিদ্বারের 2 পাল্লা, ধ্বনিদ্বার হ, হ উচ্চারণ করতে এখান থেকে, ঠিক আছে, ধ্বনিদ্বারের 2 পাল্লা যেখানে দরজা আছে ধ্বনিটা খোলার জন্য, হ্যাঁ, এখানে আমাদের ধ্বনির বাতাসটা যখন গিয়ে লাগে দরজাটা খুলে যায়, ওটাই বলো মুখ্য বাক্যপতঙ্গ হচ্ছে যেখানে ধ্বনিদ্বারের 2টি পাল্লা আর একটা হচ্ছে কি ধ্বনিদ্বার। এটা আমরা বুঝলাম। আসেন এই যে এখান থেকে জিনিসটা দেওয়া আছে এটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমাদের মুখের ভিতরে কি আছে আগে এটা একটু বুঝেন, এটা বুঝতে হলে এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝলে এটা ক্লিয়ার হবে। দেখেন আমার মুখের ভিতরে নিচে জিহ্বার 3টা অংশ আছে, একটা হচ্ছে জিহ্বার পিছনের অংশ, একটা জিহ্বার মাঝখানের অংশ, একটা জিহ্বার সামনের অংশ, এটাকে ডগা বলা হচ্ছে। ঠিক আছে, জিহ্বার ডগা, জিহ্বার সামনের অংশ আর জিহ্বার পিছনের অংশ। জিহ্বার পিছনের অংশ একদম জিহ্বার, এই যে আমি যদি জিহ্বা আঁকি দেখেন, এটা যদি একটা জিহ্বা হয় বা জিহ্বা হয়, এটাকে বলা হচ্ছে পিছনের অংশ। ঠিক আছে, এটুককে বলা হচ্ছে সামনের অংশ, আর এটাকে বলা হচ্ছে ডগা। ব্যাপারটা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এই জিহ্বার এই যে এটুক হচ্ছে যে পিছনের অংশ, এটা হচ্ছে সামনের অংশ, আর এটুক হচ্ছে যে কি ডগা। খেয়াল করছেন? আচ্ছা, এটা যদি জিহ্বার ঠিক ওপরের অংশটা হয় কি বলা হয়? এগুলোকে তালু। এটা হচ্ছে কি তালু, জিহ্বা যেখানে গিয়ে লাগছে, কথা বলছেন, ওটাকে বলা হচ্ছে কি তালু। এই তালুটারও 3টা অংশ আছে। জিহ্বাটাকে যখন আপনি পিছনে নিয়ে যাবেন, ঠিক আছে,
দেখেন আমরা নরম তালু পাচ্ছি, জিব্বাটাকে একদম বোটে আপনি যদি একদম সবার পিছনে নিতে পারেন যে অংশটা থাকে এটা বলে কি বলে নরম তালু। এখানে কি হয় নরম তালু, এটা হচ্ছে নরম তালু, ঠিক এ বরাবর, ঠিক আছে। তাহলে নরম তালুর থেকে যদি আমি একটু সামনে আসি তাহলে কি হচ্ছে এটা মধ্যখান জায়গাটা আসে, হ্যাঁ এটাকে কি হচ্ছে এখানে কি পাবো আমি শক্ত তালু, কি পাবো শক্ত তালু। আর সামনে যেটা আছে দেখেন, সামনে আসলে দেখবেন দাঁতের পিছন থেকে যেটা হয় একটা ঢেউ লাগছে, এটা এমনি করে গিয়ে এমনি যাচ্ছে, ঠিক আছে। এটাকে ঢেউ, যে উত্তল অংশটা বা যে ঢেউ অংশটা সেটাকে বলা হয় মূর্ধা, সেটা কি বলা হয় মূর্ধা। তাহলে দেখেন জিহ্বার নিচে একটা হচ্ছে পিছনের অংশ, একটা হচ্ছে সামনের অংশ, একটা হচ্ছে কি ডগা, আর এই বরাবর ঠিক উপরে পিছনের অংশের ঠিক উপরে নরম তালু, মাঝখানের অংশের ঠিক উপরে বা সামনের অংশের ঠিক উপরে শক্ত তালু, আর ডগাটা যাচ্ছে জিহ্বার ঠিক পিছনে যেটা আছে মূর্ধাতে। কথা বুঝছেন? এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। এবার আসেন কণ্ঠ। কণ্ঠ কোথায় আসতেছে? এই যে দেখেন এটা পেয়ারটা দেখেন, পেয়ার কেমনে হচ্ছে এটা, পেয়ারটা এই যে দেখেন পেয়ার হচ্ছে যে এটার সাথে এটা, পেয়ার হচ্ছে এটার সাথে এটা, পেয়ার হচ্ছে এটার সাথে এটা, 1 2 3 পিছন থেকে যদি আমি আসি, নরম তালুর সাথে পেয়ার হচ্ছে জিহ্বার পিছনের অংশ, শক্ত তালুর সাথে পেয়ার হচ্ছে জিহ্বার সামনের অংশ, আর মুদ্রার সাথে পেয়ার হচ্ছে জিহ্বার ডগাটা, ঠিক আছে। তাহলে দেখেন এই যে পেয়ারটা দেখেন, জিহ্বার পিছনের অংশ নরম তালু, পাইছেন? জিহ্বার পিছনের অংশ নরম তালু, এটা 1 নাম্বার পেয়ার। তারপর কি বলছে জিহ্বার সামনের অংশ শক্ত তালু, ঠিক আছে। এই যে দেখেন জিহ্বার কি সামনের অংশ আরটা কি শক্ত তালু। তারপরে দেখেন জিহ্বার ডগা আরটা কি বললো মূর্ধা, এই যে দেখেন জিহ্বার ডগা মূর্ধা, এটা 2 এটা 3। আপনি খেয়াল করেন তো মিলে গেছে কিনা, এটা আমার মুখস্থ করতে হচ্ছে কিনা। আমি জাস্ট আমার মুখের ভিতরের অঙ্গগুলোর নাম জানলে আমি জিনিসটা খুব সহজে ক্লিয়ার করতে পারি। এই যে দেখেন তাহলে কণ্ঠ, কণ্ঠ মানে হচ্ছে যে কি খ থেকে ঙ পর্যন্ত উচ্চারণ করার জন্য আমার যে মুখ্য পতঙ্গ আর যে গৌণ পতঙ্গ বা আমার যে প্রত্যক্ষভাবে এবং যে পরোক্ষভাবে হেল্প করতেছে সেটা হচ্ছে যে কি এটা। কথা আসলে বুঝছি কিনা আমি জানি না, আমি বোঝানোর খুব চেষ্টা করছি, আমি আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে আসেন এই যে তালব্য, যেটা তালব্য মানে এটা, এই তালব্য কোথায় আসতেছে দেখেন জিহ্বার সামনের অংশ শক্ত তালু, এই যে 2 নাম্বারটা, ঠিক আছে। তারপরে গিয়ে হচ্ছে কি আপনার মূর্ধা যেটা বললো সেটা হচ্ছে কি এই যে 3 নাম্বারটা, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বুঝেন আমার এই 3টা শেষ। আসেন দন্তমূলীয়। দন্তমূলীয় মানে কোনটা, যেটা উচ্চারণ করতে কি লাগতেছে আমার জিভের ডগা আর দন্তমূল দাঁত, জিভের ডগা আর হচ্ছে কি আর একটু সামনে যদি আসি ও কোথায় গিয়ে লাগতে পারে, ও দাঁতে গিয়ে লাগে আবার। কথা বুঝছেন না বুঝেন নাই? তো ঠিক আছে জিভের ডগাটা কোথায় গিয়ে লাগছে, দাঁতে দিয়ে লাগছে, এটা হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। জিভের ডগা আরটা কি দন্তমূল, ঠিক আছে। এই যে নরম তালু শক্ত তালু মূর্ধা, এটা নিয়ে এসে এভাবে গিয়ে কি হলো দাঁত হলো, আর এটা এভাবে গিয়ে গিয়ে দন্তে লাগলো। আচ্ছা, এরপরে আসেন এই যে আরেকটা দন্তমূলীয় শেষ দন্তব্যঞ্জন। দন্তব্যঞ্জনটা কি খেয়াল করেন, যেটা জিভের ডগাটা গিয়ে লাগবে কোথায়, ওপরের পাটি, দন্তের মূলটাতে লাগতে পারে আবার দন্তের ওপরের পাটিতেও লাগতে পারে। তাহলে এটা দিয়ে 2টা শেষ আমার। আর একটা হচ্ছে উষ্ট। উষ্ট মানে কি ঠোঁট, উষ্ট মানে কি ঠোঁট। এই বর্ণগুলো উচ্চারণ করতে আমার ঠোঁট লাগবে, একটা নিচের ঠোঁট একটা কি উপরের ঠোঁট, শেষ। তাহলে আমি যদি এটা সামারি করি তাহলে হচ্ছে কি আমাকে মনে রাখতে হবে আমার প্রথমে যে কণ্ঠ নালীয় ব্যঞ্জন ধ্বনিদ্বার এখান থেকে আসতেছে, ধ্বনিদ্বার আর ধ্বনির কি আপনার 2টা পাল্লা, শেষ। এরপরে গিয়ে কি হচ্ছে কণ্ঠ, কণ্ঠ থেকে শুরু করে একদম সামনে পর্যন্ত আসবে, মানে কণ্ঠ মানে এখান থেকে শুরু করে একদম সামনে পর্যন্ত আসবে, 6টা জিনিস থাকবে এখানে আমার, পিছনে 3টা, ভিতরে 3টা কি কি দেখেন, একটা হচ্ছে যে নরম তালুর সাথে জিহ্বার পিছনের অংশ, শক্ত সাথে জিহ্বার সামনের অংশ, মুদ্রার সাথে ডগা, শেষ। তাহলে আমার কি হচ্ছে 3 1 4 শেষ। এরপরে গিয়ে কি হচ্ছে ডগাটা কোথায় কোথায় রাখতে পারে, ডগাটা আমার ঠিক তেমনি দাঁতের পিছনে যেটা আছে দন্ত বা দাঁতের সামনে যেটা আছে মূল যে অংশটা সেটা রাখতে পারে আর দাঁতের উপরে পাটির সাথে লাগতে পারে। তাহলে হচ্ছে কি আরও 2টা শেষ। আর এরপরে লাস্ট যেটা হচ্ছে যে 2টা ঠোঁট দিয়ে একটা শেষ, মানে মোট 7টা আমার এভাবে আমি মনে রাখতে পারি। 7টা কেমনে মনে রাখবো, এখানে একটা আর এখান থেকে ঠোঁট পর্যন্ত 6টা, এখানে একটা আর এখান থেকে ঠোঁট পর্যন্ত কয়টা 6টা। তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি
এই জিনিসটা আশা করি আমি বুঝতে পারছি। না বুঝতে হলে ভিডিওটা পজ করে একটু আবার দেখবেন পিছনের দিক দিয়ে, আশা করি বুঝতে পারবেন। আমি পরবর্তীতে যাই। দেখেন এবার এখানের মধ্যে দন্তব্যঞ্জন, ঠিক আছে? দন্তব্যঞ্জন কোনগুলো? তথ দধ। আমরা ওই যে ক খ থেকে ম পর্যন্ত লিখছি, এখানের মধ্যে আছে তথ দধ। দেখবেন দন্তমূলীয় ব্যঞ্জন হচ্ছে এই যেটা মাথা রাখবেন এভাবে, নিরলস। নিরলস দন্তমূলীয় ব্যঞ্জন কি? নিরলস, মানে ন র ল স, ন র ল স, নিরলস। ঠিক আছে? নিরলস পরিশ্রম করে দন্তমূলীয় ব্যঞ্জন মুখস্থ করতে হয়, কোনো দরকার নেই নিরলস দিয়ে মাথা রাখবেন। মূর্ধন্য কি? এই যে ট ঠ ড ঢ, ঠিক আছে? ট ঠ ড ঢ, সাথে নতুন করে দুটো অ্যাড হবে। ড লিখলে আমাকে অবশ্যই ওর কথা লিখতে হবে, ঢ লিখলে অবশ্যই আমাকে ওর কথা লিখতে হবে। তাহলে নতুন করে দুটো অ্যাড হচ্ছে ঢসিন্নর, ঢসিন্নর, ঠিক আছে? তারপরে হচ্ছে তালব্য। তালব্য আমরা শিখছি চ ছ মূর্ধন্য ঝ তালব্য। কণ্ঠ আমি শিখলাম যে হচ্ছে কি ক থেকে উ পর্যন্ত। কণ্ঠ আমি শিখলাম আমি হ। আমি আবার এখানে লিখে দিচ্ছি ক খ গ ঘ উ চ ছ বর্গীয় জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তান্ন প ফ ব ভ ম। আসেন আবার একটু মার্ক করে করে শিখি। হ্যাঁ, দন্ত এটা হচ্ছে যে কি ক টা মু দ ও। ও থেকে শুরু করলে প্রথমে হচ্ছে কি উষ্ঠ। উষ্ঠটা আগের পৃষ্ঠে ছিল, ঠিক আছে? উষ্ঠধ্বনি হচ্ছে যে প ফ ব ভ ম, ঠিক আছে? তাহলে আমরা এখানে মার্ক করি প ফ ব ভ ম সবগুলাই হচ্ছে উষ্ঠ পাইলাম। তারপরে কি দন্ত, দন্ত হচ্ছে তথ দধ, এই যে তথ দধ দন্ত পাইলাম। তারপরে দন্তমূলীয় নতুন করে শিখলাম দন্তমূলীয়, দন্ত মূলীয় কি সমান সমান নিরলস, নিরল স, নিরলস লেখা বুঝবেন না, আবার লিখি নিরলস। তারপর হচ্ছে মূর্ধন্য। মূর্ধন্য কি কি? মূর্ধন্য হচ্ছে যেটা মূর্ধন্যতা রেখেছে ওরা ট ঠ আসলো, ট ঠ দশন দশন, এই যে দেখেন ড ঢ আনলো, রাগ করবে ওরা দুজন, এই জন্য ওরা দুজনের কথা লিখে দেবো পাশে। মূর্ধন্য। তালব্য হচ্ছে যে কি চ ছ বর্গার্য, হ্যাঁ ঝ, আরেকটা একবার তালব্য। খেয়াল করেন তালব্য উচ্চারণ করতে তালব্য আনতেছে মুখে দিয়ে, ঠিক আছে? তালব্য। তারপরে কণ্ঠতে কি কি ক খ গ ঘ ঙ সব, ঠিক আছে? তাহলে এই যে দেখেন এটাতে একটি স্ক্রিনশট নিয়ে নিন। এখান থেকে প্রশ্ন আসে নিচে কোনটি কণ্ঠমূলীয় ধ্বনি। আচ্ছা কণ্ঠমূলীয় একটা আছে আবার, হ্যাঁ কণ্ঠমূলীয়টা লিখে দিই, কণ্ঠমূলী ও সরি কণ্ঠনালীয়, নালীয়, কণ্ঠনালীয় ধ্বনি হচ্ছে যে একটা। তাহলে খেয়াল করেন এই যে এই ব্যাপারটা, এটা মাথায় রাখলে আমার এখানে এতগুলো বর্ণ আর পড়তে আমার হচ্ছে না। আমি মনে রাখবো আমাকে যদি বলা যে ট কোন মূলীয়, আমি বলবো যে হচ্ছে কি মূর্ধন্য। তারপরে আমি বলবো যে হচ্ছে ব কি, আমি বলবো যে উষ্ঠ। আমাকে যদি বলে যে বর্গার্য কি, আমি বলবো তালব্য। তালব্যস্য কি, আমি বলবো তালব্য। কথা বুঝছেন? এভাবে করে আমি জিনিসটাকে মাথায় রাখতে পারবো। কথা বুঝতে পারছি? তাহলে এটা নিয়ে আমার আর কোনো ঝামেলা নাই। আমি পরেরটাতে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, আমার স্পৃষ্ট ব্যঞ্জনের কথা বলা হয়েছে। হ্যাঁ, স্পৃষ্ট ব্যঞ্জন কি? ওই যে ওইটাই ক তা মু দ ও, ঠিক আছে? শুধু চারটা চারটা করে, চারটা চারটা করে। তাহলে হচ্ছে কি ঙ, ঞ, তারপরে মধ্যাহ্ন, দন্তান্ন, ম, এই পাঁচটা বাদ। এই পাঁচটা কি বাদ, ঠিক আছে? নাসিক্য। নাসিক্য কীভাবে মনে রাখবো? ম ন অনুস্বার, এখান থেকে আসছে ম ন, আরটা কি উ, ম ন উ। নাসিক্য। নাসিক্য ধ্বনি কি? ম ন উ, যেটা বাদ দিছে ওখান থেকে তিনটাকে ওরা নাসিক্য নিছে। উষ্ধ্বনি কি? উষ্ধ্বনি হচ্ছে যে আপনার এই যে দেওয়া আছে তালেবাস্য দন্তাস্য হ, তালেবাস্য দন্তাস্য হ, মাথায় রাখতে হবে। পার্শ্বিক ধ্বনি কম্পনজান ধ্বনি এভাবে মাথায় রাখবেন। পার্শ্বিক হচ্ছে যে পাল, কম্পনজান ধ্বনি হচ্ছে যে কর। তাহলে ক হচ্ছে কম্পন, কম্পনজান ধ্বনি কোনটি? ল। পার্শ্বিকের হচ্ছে যে কি
পয়কার পা দিয়ে হচ্ছে কি পার্শ্বিক, পার্শ্বিকের ধ্বনি কি ল, তাহলে করপাল, করপাল, করপাল দিয়ে আমার কি হচ্ছে মনে থাকা যাবে, ক দিয়ে হচ্ছে কম্পনজান ধ্বনি র, আর হচ্ছে যে কি পাল পার্শ্বিক ধ্বনি ল, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে এটা আমার শেষ। তারপরে এই যে এটা, এখানে অনেক পড়া, এই পড়াটা খুব সহজে আমাদের শেষ হবে। এরপর হচ্ছে তাড়িত, তাড়িত বানানে কি আছে, ডসিন্নর আছে, তাহলে আরেকটা ডসিন্নর আছে না, মাইন্ড করবে না, ওটা দিয়ে দেবো। তাড়িত ধ্বনি কোনটা, ডসিন্নর আর ধসিন্নর, এটাও আমার মনে থাকবে। আসেন এবার ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঠিক আছে। এটা একটু বুঝতে হবে, এটা বোঝার জন্য আমি একটু সহজে আপনাকে বলি। আবার কি লিখতে হবে আমাকে, ক খ লিখতে হবে, এটা একটু লিখি, হ্যাঁ। আসেন আমি একটু লিখি, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গা জ, বর্গা জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ঢ, দন্তান্ন, প, প, ফ, ব, ভ, ম। আসেন 25টা আমি বর্ণ লিখলাম, এখান থেকে আসেন ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, এখান থেকে আমার ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ বোঝানো হবে, ঠিক আছে। প্রথমে আসেন, এই যে আমি এখানে দিয়ে কি করলাম, লিখে দিলাম অঘোষ, কি লিখলাম, অঘোষ। এই তিনটাকে দিয়ে আমি লিখে দিলাম কি, ঘোষ। এই যে লিখলাম, এখন মিলাই দেখি মিলছে কিনা, দেখেন, ব ভ, ব ভ, তারপরে ম দ ধ ন, ম দ ধ ন, তারপরে গিয়ে হচ্ছে যে কি র ল ড ঢ, ড ঢ, ঠিক আছে। কে আসে নাই তাহলে ভাই, এই দুটো আসে নাই, র আর ল দিলাম, রকে দিলাম এখানে, লকে দিলাম এখানে। তারপরে ড ঢ আসছে, ড ঢ আসছে, ড ঢর দুটো বান্ধবী আছে, দুটো বান্ধবী দিলাম, ঠিক আছে। বর্গাচ ঝ, বর্গাচ ঝ আসছে, তারপরে গ ঘ আসছে, তারপরে হচ্ছে উ আসছে, হ। এই যে দেখেন শেষ, এগুলো সবগুলো ঘোষ। তাহলে আমি পরের তিনটা থেকে ঘোষ বের করে ফেলতে পারছি, শুধু এগুলো আমার মনে রাখলে হবে, এগুলো মনে থাকবে আমার। আসেন এবার অঘোষ, প ফ ত থ, প ফ, প ফ ত থ, তারপরে কি হচ্ছে দুন্দাস্য ট, দুন্দাস্য নাই, এটা লিখতে হবে এখানে, দুন্দাস্য ট আসছে, ঠ আসছে, চ ছ, চ ছ দিলাম, নাই কে তালে বসো, তালে বসো লিখে দিতে হবে এখানে, তারপরে কি নাই ক, তারপরে কি আসছে ক খ। এই যে দেখেন শেষ। তাহলে এই যে অঘোষ সবগুলো মিলে গেছে, শুধু দুটো নতুন করে অ্যাড করতে হচ্ছে, ভেজাল শেষ। আসেন এবার অল্পপান মহাপান, অল্পপান মহাপান জিনিসটা আরও সহজ, খেয়াল করেন। এই যে দেখেন, এটাকে বলবো আমি অল্পপ্রাণ, এটাকে বলবো আমি মহাপ্রাণ, এটাকে বলবো আমি অল্পপ্রাণ, এটাকে বলবো আমি মহাপ্রাণ। অল্প মহা, অল্প মহা, দেখেন এবার মিলাতে পারে কিনা। আসেন বলতেছে কি দেখেন, অল্প প্রাণের মধ্যে প ফ দ ত, প আসলো, ব আসলো, তারপরে গিয়ে কি হচ্ছে ত দ, ত আসলো, দ আসলো, তারপরে হচ্ছে দন্তাস্য ট, দন্তাস্য, এখানে দন্তাস্য লিখে দিতে হবে, এখানে ট লিখে দিতে হবে না, ট তো এখানে আছে, সরি এটা লিখতে হবে না। তাহলে দন্তাস্য ট লিখলাম, তারপরে ডসিন্নর, ড, ডসিন্নর, এই যে এখানে আছে, এই যে এটা আছে ড, তারপরে গিয়ে হচ্ছে যে ডসিন্নর, এই যে এটা, তারপরে চ বর্গার জ, চ বর্গীয় জ, তারপরে হচ্ছে যে তালেবস্য ক, এই যে তালেবস্য ক, তারপরে গিয়ে হচ্ছে যে গ। এই যে দেখেন এখানে সবগুলো কালার মিলে গেছে, এখানে সবগুলোর কালার সেম, এখানে সবগুলোর কালার সেম, নতুন করে দন্তাস্য আসবে, তালেবাস্য আসবে, এদিকে সুন্দর আসবে, কথা বুঝছেন। তারপরে আসেন মহাপ্রাণ, মহাপ্রাণ দেখেন অন্য একটা কালার নিয়ে আমি মহাপ্রাণ কালার এটা নিলাম, হ্যাঁ। মহাপ্রাণে দেখেন ফ ব, এই যে ফ, এই যে ব, তারপরে গিয়ে হচ্ছে যে থ দ, থ ধ, তারপরে গিয়ে হচ্ছে যে
এই যে এটা, এটার সাথে এটা, হ্যাঁ, ওর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে থাকবে। ছ, এই যে ছ কোথায়, এই যে ছ, ঠ, তারপরে গিয়ে বর্গীয় জ, ঝ, এই যে ঝ, তারপরে গিয়ে হচ্ছে যে হ, গ, হ, গ, এখানে হ। এই যে দেখেন, এই যে ওদের কালার সব মিলে গেছে, ওদের কালার সব মিলে গেছে। কথা বলছেন? তাহলে কি অল্পপান মহাপান অল্পপান মহাপান, জাস্ট সিকোয়েন্স ধরে 1 3 অল্পপান 2 আর 4 হচ্ছে কি মহাপান। শেষ। আমরা এগুলো মুখস্থ করতে করতে বিরক্ত হয়ে যায়, মনে থাকে না এই কারণে সে কারণে। জাস্ট এভাবে করে মনে রাখলে আমার মনে হয় এই চ্যাপ্টারটা খুব সহজে বোঝা যাবে। আশা করি আমি খুব ভালো মতো আপনাদেরকে বুঝাতে পারছি। এটা কেমনে মনে রাখতে হয় তা বললাম, তারপরে এটার কথা বললাম, হ্যাঁ, এটা বললাম, করপাল নিরলস, হ্যাঁ, এই যে এটা অল্প মহাপান দিয়ে। আমার মনে হয় আশা করি আমি বুঝতে পারছি। পুরো চ্যাপ্টারটা একটু বারবার করে দেখবেন, খাতার মধ্যে না করে এটা বইয়ের পাশে এভাবে করে নোট করে ফেলবেন। আমার মনে হয় তাহলে আপনার সহজেই মনে থাকবে। আজকে এটুকু পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।